1945 সালে 16 জুলাই ভোরের আলো তখনও পুরোপুরি ছড়িয়ে পড়েনি। আমেরিকার নিউ মেক্সিকো মরুভূমিতে কয়েকজন বিজ্ঞানী নিঃশব্দে অপেক্ষা করছিলেন এক ঐতিহাসিক মুহূর্তের জন্য। সকাল 5:30 হঠাৎ করেই ভূমি কেঁপে ওঠে, আকাশ লাল হয়ে যায় আর এক বিশাল ধোঁয়ার বেলুন, যার কেন্দ্র জুড়ে জ্বলছিল আগুনের গোলা, ঊর্ধ্বে উঠে গিয়ে তৈরি করে একটি মাশরুম আকৃতির মেঘ। মনে হচ্ছিল যেন সূর্য নিজেই পৃথিবীতে নেমে এসেছে। এই দৃশ্য যখন বিজ্ঞানী রবার্ট ওপেনহাইমার দেখতে পান, তিনি একটি কথাই বলেন, এবার আমি মৃত্যুর রূপ ধারণ করেছি, এই পৃথিবীর ধ্বংসকারী। তবে এই ঘটনাটি ছিল একটি পরীক্ষার ফলাফল মাত্র। এবার এই অস্ত্র বাস্তবে ব্যবহার হতে চলেছে। ঠিক 20 দিন পর 1945 সালে 6 ও 9 আগস্ট এই মারণাস্ত্র জাপানের হিরোশিমা ও নাগাসাকিতে নেমে আনে এক ভয়ঙ্কর মৃত্যুবার্তা। এক মুহূর্তেই বাষ্পে পরিণত হয় প্রায় 1.5 লাখেরও বেশি মানুষ, এবং পরবর্তী 2 মাসে তেজস্ক্রিয়তার ফলে মৃত্যু হয় আরও লক্ষাধিক মানুষের। বেঁচে যাওয়া অনেকে চিরজীবনের জন্য আক্রান্ত হন ক্যান্সার, পঙ্গুত্ব আর দগ্ধ শরীরের যন্ত্রণায়। এই বিপর্যয়ের খবর শুনে, যার সূত্রধর্ম E=mc² দিয়ে রবার্ট ওপেনহাইমার পারমাণবিক বোমার ভিত্তি তৈরি করেছিলেন, বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন তিনি গোটা দিন ধরে লিটারেলি কেঁদেছিলেন। কারণ সেই মুহূর্তেই মানুষ বুঝতে পেরেছিল, যখন বিজ্ঞান থেকে মনুষ্যত্ব হারিয়ে যায়, তখন সেটি এক নিষ্ঠুর দানবে পরিণত হয়। বর্তমান সময়ে আমরা সবাই জানি পারমাণবিক বোমা কতটা ভয়ঙ্কর, কিন্তু আমরা অনেকেই জানি না এই পারমাণবিক বোমার ভেতরে ঠিক কী ঘটে যখন এটি বিস্ফোরিত হয়, কিভাবে এই ধ্বংসের শক্তি আসলে তৈরি হয়। আক্ষরিক অর্থে আজকের ভিডিওতে আমরা জানাবো কিভাবে কাজ করে এই ডেথ মেশিন, আর কিভাবে কিছু ইউরেনিয়াম বদলে দিয়েছিল আমাদের পুরো মানব ইতিহাসকে। ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, তাই সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর নতুন বন্ধুরা অবশ্যই পাশে থাকা সাবস্ক্রাইব লেখাটি প্রেস করে বেল আইকনের অল অপশন সিলেক্ট করুন। 1945 সালে 6 আগস্ট জাপানের হিরোশিমায় যে বোমাটি ফেলা হয়, সেটি ছিল লিটল বয় নামের একটি পারমাণবিক বোমা। আর এর 3 দিন পর নাগাসাকিতে ফেলা হয়েছিল ফ্যাটম্যান নামের একটি বোমা, এবং এই 2 বোমার মধ্যেই লুকিয়েছিল আধুনিক বিজ্ঞানের সবচেয়ে ধ্বংসাত্মক আবিষ্কার। লিটল বয়ে ব্যবহৃত হয়েছিল ইউরেনিয়াম 235 আর ফ্যাটম্যানে প্লুটোনিয়াম 239। এই দুটি উপাদানই একটি বিশেষ বৈজ্ঞানিক প্রক্রিয়ার মাধ্যমে কাজ করে, যার নাম নিউক্লিয়ার ফিশন বা পরমাণু বিভাজন। ফিশন বা বিভাজন প্রক্রিয়ায় একটি ইউরেনিয়াম বা প্লুটোনিয়ামের পরমাণুতে নিউট্রন ছুড়ে দিলে সেই পরমাণুটি ভেঙে যায় এবং তার ভেতর থেকে বেরিয়ে আসে প্রচণ্ড শক্তি ও আরও কয়েকটি নিউট্রন। এই নতুন নিউট্রনগুলি আবার অন্য পরমাণুগুলির দিকে ছুটে যায়, সেগুলিও ভেঙে পড়ে এবং আরও নিউট্রন তৈরি করে। এভাবে প্রতিটি ভাঙনের সঙ্গে সঙ্গে শক্তির বিস্ফোরণ বাড়তেই থাকে, যে প্রতিক্রিয়াকে বলা হয় আনকন্ট্রোল চেইন রিয়াকশন, যা রোখা যায় না যতক্ষণ না সব ইউরেনিয়াম শেষ হয়ে যাচ্ছে। এই বিজ্ঞানটা যদি আরও সহজভাবে বুঝতে হয়, তাহলে ভাবুন একটি গ্যাস সিলিন্ডার যা খুব শক্তভাবে বন্ধ করে রাখা হয়েছে, আর ভেতরে ক্রমাগত চাপ বাড়ানো হচ্ছে। আপনি জানেন না কখন সেই চাপ সহ্যের সীমা ছাড়িয়ে যাবে এবং বিস্ফোরণ ঘটাবে। ঠিক তেমনি ইউরেনিয়াম 235 বা প্লুটোনিয়াম 239 হলো এমনই এক উপাদান যা দেখতে নিরীহ হলেও ভেতরে থাকে অগাধ শক্তি। যখন এর ভেতরে মাত্র কয়েকটি নিউট্রন ঢুকিয়ে দেওয়া হয়, তখন তা এক মুহূর্তেই অস্থিতিশীল হয়ে পড়ে, আর শুরু হয় এক ধ্বংসাত্মক চেইন রিয়াকশন, যেটা পরিণত হয় এক ধ্বংসলীলায়। একটি মাত্র ইউরেনিয়াম পরমাণু যখন ফিশনের শিকার হয়, তখন প্রচুর তাপ ও 3টি নিউট্রন তৈরি করে। সেই 3টি নিউট্রন আবার 3টি পরমাণুকে ভাঙে এবং সেখান থেকে তৈরি হয় আরও 9টি নিউট্রন। এই প্রতিক্রিয়া যখন একসঙ্গে লক্ষ লক্ষ পরমাণুতে শুরু হয়, তখন স্বাভাবিকভাবেই পৃথিবী পর্যন্ত কেঁপে ওঠে। মনে হয় যেন সূর্যের মতো শক্তিকে একটুখানি ঘরে বন্দি করে রাখা হয়েছিল এবং তাকে হঠাৎ করেই মুক্ত করে দেওয়া হয়েছে। 1945 সালে হিরোশিমায় ব্যবহৃত লিটল বয় বোমাটি ছিল 64 কেজি ওজনের, কিন্তু এর শক্তি ছিল 15,000 টন TNT বিস্ফোরকের সমান। অথচ আজকের দিনে মাত্র 1 কেজি ইউরেনিয়াম দিয়েই এমন বোমা তৈরি করা যায় যার শক্তি 20,000 টন TNTর সমপরিমাণ, অর্থাৎ আগের তুলনায় প্রায় 80 গুণ বেশি বিধ্বংসী। আর এই ভয়াবহ বাস্তবতাই পারমাণবিক অস্ত্রকে আজকের দিনে পৃথিবীর সবচেয়ে বড় আতঙ্কে পরিণত করেছে। তবে এই শক্তি ঠিক কিভাবে ব্যবহৃত হয়েছিল সেই লিটল
লিটল বয় বোমার ভেতরে, কেমন ছিল তার গঠন আর কিভাবে ঘটানো হয়েছিল সেই মহা বিস্ফোরণ। চলুন এবার আমরা দেখব সেই ধাতব গোলকের ভেতরটা, যা বদলে দিয়েছিল মানব ইতিহাসের পথ চলা। লিটল বয় বোমার মধ্যে ছিল দুটি ইউরেনিয়াম ব্লক, একটি ছিল সাবক্রিটিক্যাল মাস আর একটি ছিল সুপার ক্রিটিক্যাল মাস। এই দুটি ব্লককে আলাদা করে শক্তভাবে রাখা হয়েছিল যাতে মাঝপথে ভুল করে বিস্ফোরিত না হয়ে যায়। যেই মুহূর্তে এই বোমাটি বিমান থেকে ফেলা হয়, পেছনে থাকা ফিনগুলি তার গতিপথ নিয়ন্ত্রণ করতে থাকে। ভিতরের ব্যাটারি সক্রিয় হয়ে ওঠে, সার্কিট চালু হয় আর এক নির্দিষ্ট উচ্চতায় প্রায় 1900 ফুট দূরত্বে পৌঁছানোর পর ট্রিগার চালু হয়ে যায়। সেই ট্রিগারের ছোট্ট এক চমকে পুড়ে ওঠে করট পাউডার। তার তাপে একটি ট্রান্সিশন কার্বাইড ডিস্ক, যা ছুটে গিয়ে ঘন্টায় 1080 কিলোমিটার গতিতে ধাক্কা মারে ইউরেনিয়াম 235 সমৃদ্ধ অংশের সাথে। সেই ধাক্কাতেই তৈরি হয় ক্রিটিক্যাল মাস, যেটি নিউট্রন শোষণ করতে শুরু করে, আর তখনই শুরু হয় ফিশন রিয়াকশন এবং মুহূর্তের মধ্যেই তারপরে একে একে ভেঙে পড়ে হাজার হাজার পরমাণু। এমন মনে হয় যেন সবকিছু এক মুহূর্তের মধ্যেই ঘটে গেল। এই বিস্ফোরণে এত শক্তি বেরিয়ে আসে যে তৈরি হয় 12,000 ফুট দীর্ঘ আগুনের গোলা, যা পরবর্তীতে 60,000 ফুট উচ্চতায় উঠেছিল। তাপমাত্রা ছিল প্রায় 65,000 ডিগ্রি সেলসিয়াস, যে তাপমাত্রা সূর্যপৃষ্ঠের সমপরিমাণ। এই প্রচণ্ড তাপের মধ্যে যারা ছিল তারা এক মুহূর্তের মধ্যেই বাষ্পে পরিণত হয়েছিল এবং তাদের হাড় পর্যন্ত অবশিষ্ট থাকেনি। বিস্ফোরণের ফলে শুধু তাপ নয়, ছড়িয়ে পড়ে আগুনের গতিতে আসা শক ওয়েভ। 4 কিলোমিটার এলাকার সবকিছু ধ্বংস হয়ে যায়। মানুষ, ভবন, গাছপালা সবকিছু এক মুহূর্তের মধ্যে ছাই হয়ে যায়। কিন্তু এই ধ্বংসলীলা এখানেই থামেনি। এরপর শুরু হয় এক অদৃশ্য বিষের খেলা, যে বিষের নাম তেজস্ক্রিয়তা। এই তেজস্ক্রিয়তা বাতাসে ছড়িয়ে পড়ে শত শত কিলোমিটার জুড়ে, যার প্রভাব থেকে যায় সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস, এমনকি এখনো পর্যন্ত এর প্রভাব দেখা যায়। বিস্ফোরণের কয়েক বছর পর থেকে দেখা যায় অনেক শিশু জন্ম নিচ্ছে শারীরিক বিকলাঙ্গতা নিয়ে। কারো মুখ বিকৃত, কারো অঙ্গই নেই, কারো মস্তিষ্ক ঠিকমতো বিকশিত হয়নি। এই সন্তানরা হিবাকুশা বেবি নামে পরিচিত। তেজস্ক্রিয় বিকিরণ শরীরের ভেতরের জিনে এমন পরিবর্তন এনেছিল যা ভবিষ্যৎ প্রজন্মে গিয়ে আরও ভয়াবহ রূপ নিয়েছিল। ক্যান্সার, বিশেষ করে লিউকেমিয়া, থাইরয়েড ও স্তন ক্যান্সার ব্যাপকভাবে দেখা দিতে শুরু করেছিল। পাশাপাশি দেখা দিয়েছিল মানসিক অসুস্থতা, বিষণ্ণতা এবং আত্মহীনতা। এই শিশুদের অনেকেরই সমাজে অবহেলা, স্কুলে বুলিংয়ের শিকার হতে হয়। তেজস্ক্রিয়তার কারণে অনেক নারীর গর্ভপাত পর্যন্ত হয়ে যায়। কেউ বা সন্তান ধারণ ক্ষমতাই হারিয়ে ফেলে। আর যে সন্তান জন্মেছে সেও জন্ম নিয়েছে নানা রোগ নিয়ে। এই তেজস্ক্রিয়তা ছিল এমন এক নীরব বিষ যা শুধু মানুষ নয়, পুরো প্রজন্মকে ধ্বংস করে দিয়েছিল। আজও জাপানের কিছু পরিবার সেই যন্ত্রণার উত্তরাধিকার বয়ে চলেছে, এক অপরাধের দায় মাথায় নিয়ে, যে অপরাধ তারা কোনোদিনই করেনি। এই বোমাটি শুধুই একটি বিস্ফোরণ ছিল না, এটা ছিল মানবতার মুখে এক চরম অপমানের থাপ্পড়। এই ধ্বংসযজ্ঞ দেখে এই বোমার নির্মাতা রবার্ট ওপেনহাইমারের মনে দগ্ধ অনুশোচনার আগুন জ্বলে উঠেছিল। জীবনের বাকি সময় তিনি বিশ্বজুড়ে একটাই কথা বলতে থাকেন, এই বোমা থামাতেই হবে, এখনই থামাতে হবে। কিন্তু বিজ্ঞানের সেই কণ্ঠ, যে কণ্ঠ সতর্ক করেছিল মানবতাকে, তা চিরদিনের জন্য চাপা পড়ে গিয়েছিল নোংরা রাজনীতির তলায়। আজ পৃথিবীতে প্রায় 12,500 এর বেশি পারমাণবিক অস্ত্র রয়েছে, আর এর প্রত্যেকটি সেই 1945 সালের বোমার চেয়ে 1000 গুণ বেশি বিধ্বংসী। বিশ্বের প্রায় 10টি দেশ এই ভয়ালো দানবকে নিজের কোলে পুষে রেখেছে, ঠিক যেন এক হাতে খোলা পেট্রোল আর অন্য হাতে আগুনের ফুলকি। আপনি জানেন না কখন এই দুই হাত একসাথে মিলবে আর ধ্বংস নামবে পৃথিবীর বুকে। আজ 80 বছর কেটে গেছে হিরোশিমা নাগাসাকির সেই কালো দিনের ঘটনা। এরপর আর কখনো কেউ এই দানবকে ব্যবহার করেনি, শুধুই ভয় দেখিয়েছে। কিন্তু প্রশ্ন হলো, আমরা কি সত্যিই পারবো নিজেদেরকে কন্ট্রোল করতে? এই মারণ অস্ত্র কি চালানোর সাহস আর কেউ কোনোদিন করবে না, নাকি ভাগ্যের ভরসায় আমরা বেঁচে থাকব? সোশ্যাল মিডিয়ার কমেন্ট বক্সে একে অপরের কমেন্টে বিদ্রোহমূলক কমেন্ট না করে শান্তিমূলক কমেন্ট করার চেষ্টা করুন, কারণ দিন শেষে আমরা সাধারণ মানুষ। কোনো দিন এই অস্ত্র কোনো দেশ ব্যবহার করলে আমরা সাধারণ মানুষরাই আগে মরব। এখন সিদ্ধান্ত আপনার। এই পৃথিবীতে পারমাণবিক অস্ত্র থাকা উচিত কি উচিত না, একবার নয় বারবার ভাবার মতো প্রশ্ন। আপনার কি মনে হয় আমাদের কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে পারেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি এপিসোডে। ধন্যবাদ।